দর্শক, ফিরে এলাম ঈদের বিশেষ রাজকাহরে। কথা বলছি ডক্টর কামাল হোসেনের সঙ্গে। ডক্টর হোসেন, আপনি বলছিলেন যে দেশ স্বাধীন হয়েছে, আপনি 28শে ডিসেম্বর সুযোগ পেলেন বঙ্গবন্ধুর দেখা পাওয়ার সিহালা নামের এক হ্যাঁ, জায়গায়, পুলিশ একাডেমির এক ডাক গেস্ট বাংলোয়, হাউস, হ্যাঁ। এবং গিয়ে শুনলেন যে ভুট্টোর সঙ্গে অলরেডি বঙ্গবন্ধুর দেখা হয়েছে। আর উনি বলেছিলেন যে কামাল এখানে কোথায় বন্দি আছে, ওকে পাঠিয়ে দাও। তো বলছে হ্যাঁ, কথা রেখেছে, আমাকে বলেছিল, তো তোমাকে পাঠিয়েছে। তো আপনাদের তখনও আলাপ চলছে যে কবে আপনাদের দেশে ফেরত দেশে পাঠানোর ফিরে যাবে ব্যবস্থা এবং হবে। ঠিক হলো যে লন্ডন নিয়ে যাবে, আর ওই 6 তারিখ রাত বোধহয়। তো সে আসলো, ভুট্টো ভুট্টো, এবং খুব ওইভাবে যে ওনাকে খুব নরমভাবে বলছে, দেখেন আপনাদের যাওয়ার ব্যবস্থা তো হয়ে গেছে, তবে একটা কথা বলি, শাহ ইরান কালকে এখানে আসছে, তো ও আপনার খুব মানে শ্রদ্ধা করে, ওর একটা রিকোয়েস্ট যে আপনাকে সেজন্য সে একটু শ্রদ্ধা জানিয়ে যেতে পারে। মানে তখন ভুট্টো আসলে একদম নরম সুরে, এত মানে নরম বিশ্বাস করেছে সে, বঙ্গবন্ধু পা ধরে এরকম অলমোস্ট অবস্থা। তো সে বলে যে একটু আপনাকে শ্রদ্ধা জানাতে চাই কালকে, তো আজকে রাত্রে প্লেন না গিয়ে আমরা কালকে সকালে ওর সঙ্গে দেখা করার পরে আপনাকে প্লেনে তুলে দেওয়া হবে। আর ইরানের সঙ্গে তখন পাকিস্তানের ব্যাপারটা কি, মানে আপনাদেরকে ইরান হয়ে দেশে যেতে বলছে হ্যাঁ, একবার, হ্যাঁ, হ্যাঁ, আবার শাহ হ্যাঁ, চলে হ্যাঁ, আসছেন হ্যাঁ, হ্যাঁ, বঙ্গবন্ধুর সঙ্গে দেখা এক্স্যাক্টলি। করতে। তো সেইটাই বলি যে ইরান তো ওদের খুব ঘনিষ্ঠ ছিল আচ্ছা। পাকিস্তানের। তো বঙ্গবন্ধু ইমিডিয়েটলি বলছেন না না, দেখে এটা শয়তানি বুদ্ধি, ওর কাছ থেকে কিছু চাপ দেবে আমাকে, যে ও, আর ওই একটা কথা সে বলছে যে আচ্ছা আপনি তো 6 দফা এগুলো বলেছেন, এখন আপনি তো এই সব পাকিস্তান টাকিস্তান বানানোর ব্যাপারে ঐতিহাসিক ভূমিকা আপনার, আমি তো কিছুই ছিলাম না, একটু কিছু রাখা যায় না সম্পর্ক? হ্যাঁ, সেটা একটু। হচ্ছে আসল এই আবদার। আসল তো বঙ্গবন্ধুর সঙ্গে সঙ্গে এটা ধরে বলছেন, দেখো এগুলো শয়তানি বুদ্ধি, ওই সব ইরানকে নিয়ে একটা চাপ টাপ দেবে। তো আমি এটা একদমই আমরা মানে ওকে জানিয়ে দিই যে এসব খেলার মধ্যে আমাদেরকে সে যেন টানার চেষ্টা না করে। তো বঙ্গবন্ধু সত্যি মানে মানে সে রাগ করে বলেছেন, দেখো ভুট্টো, এটা তোমার কাছে আশা করি না যে তুমি এইগুলো এখানে এই সব শুরু করবে। তো আমাদেরকে যদি আজকে রাত্রে প্লেনে না তোলা হয়, তখন আমাকে সোজা জেলে আমাদের দুজনকে নিয়ে যাও, আমরা এখানে তোমার সঙ্গে খাওয়া হবে না, কথা হবে না, স্ট্রেট জেলে নিয়ে যাও। আবার জেলে নিয়ে যায়। জেলে নিয়ে যাও অথবা প্লেনে তুলে দাও, এর বাইরে কোনো এখানে তোমার সঙ্গে কোনো রকমের অন্য আলাপ নেই। তো বুঝতে পেরেছে যে বঙ্গবন্ধু এই ব্যাপারে খুবই শক্ত একটা অবস্থান নিয়েছেন। তো না না, আপনি কিছু মনে করবেন না, ঠিক আছে। তো এর তখন মধ্যে আপনারা মানে টেলিফোনে কথা বলা বা এরকম কিছু করতে চাইলেন না তাজউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে বা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের না, সঙ্গে? সেটা হলো তো নেক্সট হলো, এটা লন্ডনে পৌঁছে গিয়ে এটা হলো। তো তখন সে বললো যে ঠিক আছে, ওর সেক্রেটারিকে ডেকে, প্লেন দেখো, প্লেন তো করাচি থেকে আসবে, কয়টার মধ্যে চলে আসতে পারে, কেন আমাদের তো ছিল যে মানে খাওয়ার পরে আমরা প্লেনে উঠবো। তো গিয়ে বললো যে না, সে রাত 1টা 2টোর মধ্যে প্লেন চলে আসবে করাচি থেকে। তো বঙ্গবন্ধু বললেন হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে প্লেনে উঠে যাবো। তো না, হ্যাঁ এটা ঠিক আছে, শাহ ইরানের সঙ্গে দেখার প্রশ্ন ওঠে না। তো সেই জিনিসটা হলো যে আমরা প্লেনে উঠলাম, রাত 2টো হবে আর কি। তো প্লেনে তখন পিআইয়ের যে চিফ ছিল সে ওখানে ছিল, আর ওদের বোধহয় একটা কোনো নিরাপত্তা বাহিনীর কেউ একজন ছিল, আর পুরা প্লেন শুধু আমরাই আর কি। আচ্ছা। তারপরে বললো যে হ্যাঁ এই দেখো, এই প্লেনটা এখান থেকে ছাড়ার পরে লন্ডন যাবে। আর বিমানবন্দরে কি ভুট্টো সাহেব এলেন? হ্যাঁ, ওই প্লেনে তো সে প্লেন তোলার তুলে দিলেন। সময়তে তুলে দিল আর কি। আর ওই খুব নরম, আমি সব সময় যে কোনো একটা সম্পর্ক, ও কোনো একটা সম্পর্ক রাখা এটা উল্লেখযোগ্য। তো যখন ওই খুব পীড়াপিড়ি করছে, তো বঙ্গবন্ধু, দেখো এই কথা এখানে একদমই আলোচনা করা তোমার উচিত না, আমি দেশে ফিরবো, দেশ স্বাধীন হচ্ছে, এত মানে একটা, আমি ও বলে তোমাকে তো বলেছিলাম যে এই তোমরা এই ধ্বংসের পথে যেও না, লোককে এত লোক মরবে, রক্তপাত হবে, কিন্তু তারপরে তো কোনো রকমেরই সম্ভাবনা থাকবে না, মানে সেই তুমি যেটা বলছো জাতীয় সংগতিতে। তো তুমি তো কথা শুনলে না। তো এনিওয়ে এখন আমি, তারপরে বললেন দেখো এই ব্যাপারে তোমার যে প্রস্তাব আছে আমি উত্তর দেব, ঠিক বাংলাদেশে নামার সাথে সাথে তুমি উত্তর পাবে। 10ই জানুয়ারির এই ভাষণে হ্যাঁ, বঙ্গবন্ধু এইটা বললেন আমি সেই 10ই কথা। জানুয়ারি কেন বললেন, এটা একদম এই 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 সুতা ধরে আর কি। আমি 10ই জানুয়ারি নেমে দেরি করব না, তোমাকে উত্তর সেখান থেকে আমি দেবো। একেবারে ওই ভাষণে, রেসকোর্স ময়দানের এক্স্যাক্টলি। ভাষণেই ওই যে উত্তরটা দিলেন। হ্যাঁ ভুট্টো, তোমার সঙ্গে সম্পর্ক দুই রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে আর যেটা কোনো হয়, সম্পর্ক নাই। আর কোনো সম্পর্ক নেই। তো সেইটা ওই প্রশ্নের উত্তর।
তো লন্ডনে আমরা নামার সাথে সাথে ওদেরকে লন্ডন এয়ারপোর্টে আমাদেরকে ভিআইপি রুমে যখন নিয়ে যাচ্ছে, তো এটাও খুব মানে স্মরণীয়। ব্রিটিশ পুলিশ তো একদম স্ট্যাচুর মতো থাকে, 6 ফুট লম্বা। তো আমাদের ওখানে যে ডিউটিতে ছিল দেখলাম সে এক পা বাড়িয়ে সে স্যালিউট দিল বঙ্গবন্ধুকে এবং বলল, যেটা একদম ওদের মানে ডিসিপ্লিনের অলমোস্ট ভঙ্গ করা, স্যার উই হ্যাভ বিন প্রেয়িং ফর ইউ, আপনার জন্য আমরা প্রার্থনা করছিলাম। আর অলমোস্ট চোখের পানি ফেলে। তাই বললাম, দেখেন সারা পৃথিবীর যে মানুষের কি আমাদের এই স্বাধীনতা আবেগ, কি প্রার্থনা। কি প্রার্থনা। কিন্তু তার মানে তখন লন্ডনের কর্তৃপক্ষ, লন্ডনের সরকার, ব্রিটিশ সরকার জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্লেন ওখানে ল্যান্ড করছে। হ্যাঁ, তো এইটা আপনার প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক। কেন ঢোকার সাথে সাথে বললো লাউডস্পিকারে, শেখ মুজিবুর রহমান হিয়ার। তো বঙ্গবন্ধু, দেখো ফোন ধরো। তো আমি ফোন ধরেছি, তো বলছে যে শেখ মুজিবুর রহমান হিয়ার। I said, yes, he is here. I am Kamal Hussain. তো ও বললো, I am Ian Sutherland from the Foreign Office. তো বললো, ও তুমি তো ঢাকায় এসেছিলে ফেব্রুয়ারি মাসে। He said, yes, yes, I remember you also. তো বলছে, হ্যাঁ তোমাকে আমি মনে স্মরণ করছি আর কি। তো আমি বললাম, হ্যাঁ তোমরা এসছো? আমরা, হ্যাঁ বঙ্গবন্ধু এসছেন, এইভাবে আমরা ল্যান্ড করেছি। তাদের কাছে তখন বঙ্গবন্ধু কে? মানে না না, সেই তো নেক্সট আপনার প্রশ্নগুলো কত সুন্দরভাবে ট্র্যাক করছে যে আসল নেক্সট প্রশ্ন উত্তর। তো সে বলছে, দেখো আমরা এই আধা ঘন্টা 45 মিনিট আগে মেসেজ পেয়েছিলাম, তো আমি গাড়ি আনিয়ে রেখেছি, আমি 10 মিনিটে রওনা দেবো, আর আস্তে আস্তে আমার হয়তো আরও 45 মিনিট লাগবে। তো আমি তোমাদেরকে জানাতে চাই যে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে এখানে সম্বর্ধনা দেওয়া হবে, এটা ওনাকে বলে দিও। মানে আপনারা বুঝে গেলেন, মানে স্বাধীন দেশের স্বাধীন স্বীকৃতিও মিলে গেল পুরা ব্রিটিশ স্বীকৃতি, সরকারের। একদম ব্রিটিশ সরকারের। এবং সে পরের দিন বিকেলে, মানে ওই দিনই বিকেলে হিত আসলো লন্ডনের বাইরে থেকে এবং এই বললো যে দেখো তোমাকে তো স্বীকৃতি আমরা দিয়েই দিয়েছি আর কি, তোমাকে তো আমরা হেড অফ স্টেট, প্রধানমন্ত্রী হিথ, হ্যাঁ এডওয়ার্ড হিথ। এডওয়ার্ডই। তো ওনাকে বললো যে দেখেন আপনাকে আমরা রিসিভ করছি হেড অফ স্টেট হিসাবে, আর আপনাকে ক্ল্যারিজেস হোটেলে ব্যবস্থা করা হয়েছে, এটা আমাদের হেড অফ স্টেটের জায়গা একটা, যেখানে আপনার পুরো ব্যবস্থা, নিরাপত্তা সব কিছু। তো বঙ্গবন্ধু হিসেবে বলছেন, ক্ল্যারিজ কেন? আমি রাসেল স্কোয়ারে ছোট হোটেলে থাকতাম, আমাদের বাঙালিরা ওখানে খুব সহজে আসতে পারে, তো ওরা ওইটা চেনে, ওখানে বলো না ব্যবস্থা করতে, আমাদের যারা এতগুলো বাঙালি আছে সবাই দেখা করতে আসবে। আপনারা তো তখন আসলে অস্থির হয়েছেন, মানে হয়ে পড়েছেন যে বাঙালিদের সাথে কখন হ্যাঁ, দেখা তো হবে। আমি এই কথাটা বলি, ও এসে পড়লো, বলে দেখো সব কথা, উনি তো হেড অফ স্টেট হিসেবে আমাদের অতিথি, ওনার সব কথা আমরা মানে মানার চেষ্টা করব, এই কথাটা রাখা যাবে না, কেন নিরাপত্তা হেড অফ স্টেটে শুধু ওই ক্ল্যারিজেস হোটেলেই হয়, তো ওখানে যেতে হবে। তবে যত লোক ওখানে আসতে যায় আসুক, অন্তত দেখা যায় কি করে উনি ওদের সঙ্গে দেখা করতে পারবেন। তো এটা আসলে প্রবলেম হয়েছিল, কেন ওরাও কল্পনা করে নাই যে হাজার হাজার লোক চলে এসছে। লন্ডনে আমার মনে হয় এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। ক্যারিজ হোটেল ওদের খুবই মানে 5 স্টার, মানে সবচেয়ে ভিআইপি হোটেল, কিন্তু যেতে না যেতে 2 ঘন্টার মধ্যে শত শত লোক জেনে গেল কি করে? ব্রিটিশ সংবাদ মাধ্যম হ্যাঁ, কি মানে বিস্তারিত চলে সঙ্গে এলো? সঙ্গে রেডিও টেডিও তো নিশ্চয়ই চলে এসছে বাই দ্যাট টাইম, বিবিসিও দিয়েছে। আর কেউ তো 1 মিনিট দেরি করে নাই, লন্ডনে যারা বাঙালিরা ছিল সব ছুটে এসছে ওখানে। তো পুলিশ টুলিশ পাহাড়ে দিয়ে আমাকে বলছে যে দেখো এটা তো আমাদের নিরাপত্তার একটা রিয়েল ক্রাইসিস। তো আমাকে বলছে তুমি এসে গেটে বসো, তুমি আইডেন্টিফাই না করলে আমরা কাউকে ছাড়বো না। তো হাজার হাজার লোককে আইডেন্টিফাই করে, তো কিছুক্ষণ পরেই বললো দেখো এটা তো হাজার হাজার লোককে আইডেন্টিফাই করে ঢোকানো সম্ভব না, 2-1 জনকে তুমি আইডেন্টিফাই করে ওদেরকে আমরা। তো আমার মনে আছে বেগম আবু সাইদ চৌধুরী, বেগম আবু সাইদ চৌধুরী প্রথম ভিজিটার, দ্বিতীয় ভিজিটার আমাদের হ্যারল্ড উইলসন, লিডার অফ দি অপোজিশন তখন, তৃতীয় হলো ডেভিড ফ্রস্ট, বিবিসি, ওর একটা খুব ভালো ইন্টারভিউ আছে, সেটা আপনার পেলে কাজে লাগবে। তো এই 3 জন, আমি আরেকজন ছিলেন আমাদের একে খান সাহেব, যাকে আমি আইডেন্টিফাই করলাম, আমি মনে হয় আমাদের একজন রেসপেক্টেবল ব্যক্তি, ওনাকে ছাড়তে পারো। তো এই কয়েকটা করার পরে পুলিশ বললো দেখো এইভাবে এক একটা করে সম্ভব না, ওনাকে বলো জানলায় দাঁড়িয়ে একটু হাত দিয়ে সবাইকে, যারা এসে বাই দ্যাট টাইম তো কয়েক হাজার লোক হয়েছে, যেটা তারা কল্পনাই করতে পারে নাই। আমার তো মনে হয় না অন্য কারোর জন্য। ছবিও বোধহয় আমরা দেখেছি যে তারপরে তো প্রেস কনফারেন্স হলো
এবং প্রেস কনফারেন্সও খুব স্মরণীয় প্রেস কনফারেন্স। উনি বলেছেন যে এই পয়েন্টগুলো আমি একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এই প্রেস কনফারেন্সের স্মৃতি শুনবো। দর্শক ঠাকুর, ঈদের বিশেষ রাজকাহন চলছে। ডক্টর কামাল হোসেন আমাদেরকে তার স্মৃতি থেকে বলছেন 25শে মার্চ থেকে 10ই জানুয়ারি 1971-এর কথা। দর্শক থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম রাজকাহনে, কথা বলছি ডক্টর কামাল হোসেনের সঙ্গে 1971 সালের 25শে মার্চ থেকে 10ই জানুয়ারি এই সময়টা নিয়ে। ডক্টর কামাল হোসেন, আপনি বলছিলেন আপনারা এলেন 8ই জানুয়ারি, পৌঁছলেন লন্ডনে, হাজার হাজার মানুষ ভিড় করলো, ব্রিটিশ সরকার আপনাদের মানে বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিয়ে আর বললো যে প্রাইম মিনিস্টার হিথ লন্ডনের বাইরে গেছিলেন, সে চলে আসবে আজকে বিকেলের মধ্যে 4টার সময় আপনাকে 10 ডাউনিং স্ট্রিটে রিসিভ করবে। তো তখন তো বঙ্গবন্ধু থাকলেন ওখানে হোটেলে। তো হোটেলে ওনার ভিজিটারের মধ্যে বললাম যারা আসলেন, হ্যারেল্ড উইলসন আসলেন, ডেভিড ফ্রস্ট এসে ইন্টারভিউ করলো। তো সেখান থেকে টেলিফোনগুলো শুরু হলো তাজউদ্দিন সাহেবকে, নজরুল ইসলাম সাহেবকে। তো আমার ইমিডিয়েটলি দরকার হলে আমার যাওয়ার ব্যবস্থা করো, প্লেন ট্রেন পাঠাও, আমি মানে কালকে পাঠাতে পারলে আমি কালকে রওনা হই। আর ওরা ওই কথা তখন আর হ্যাঁ, পথে রেজাউল করিম আমাদের তো মানে আকুল হয়ে আসলে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, আপনাদের সকল সহকর্মীরা অপেক্ষা করছেন যে বঙ্গবন্ধু কোথায়, কেমন আছে। তো ওই ফোন কলের মধ্যে তো তারাও আবেগের সাথে বললেন যে আপনার অপেক্ষায় ছিল, আমরা স্বাধীনতা পেয়ে মানুষের আনন্দ সবই আছে, কিন্তু আপনার অপেক্ষায় সবাই আছে এখানে, সারা বাংলাদেশের মানুষের একটাই কথা, বঙ্গবন্ধুকে আমরা কেমন আছেন, কোথায় কখন ওনাকে পাবো। তো 4টার সময় সেই হিতের সঙ্গে আমরা দেখা করতে যখন যাই, হিত এসে এখানে রিসিভ করে বললো যে হ্যাঁ আপনার তো জানেন আপনাকে আমরা হেড অফ স্টেট হিসাবে সম্বর্ধনা দিচ্ছি, আর আসেন আপনার কথাগুলো। বললেন যে আমরা খুব এখানে আপনাকে এইভাবে যে আপনি নিরাপদভাবে এখানে চলে এসছেন, আমরা খুব এটার ব্যাপারে আনন্দ বোধ করছি। আর আপনি যে লন্ডনে এসছেন আর আরও বিশেষভাবে আমরা আনন্দ বোধ করছি যে স্বাধীনতার পরে আপনি এখানে প্রথম এসছেন। তো আপনি তো জানেনই কীভাবে এখানে সব, শুধু আপনাদের যারা বাংলাদেশের লোকজন না, আমরা সবাই কিন্তু আপনার নিরাপত্তার জন্য খুবই আমাদের আকাঙ্ক্ষা ছিল। আপনি নিরাপদভাবে যে চলে এসেছেন আমরা এটা খুব রিলিভড। তো এখন আপনি লন্ডনে তো বাঙালিরা আসলে জনমত গঠনে বিরাট ভাবে কাজ করছিলেন, অনেক সরকারি কর্মকর্তারা চাকরি সেই তো ছেড়ে বলি দিয়ে আমাদের তো ধরেন একটা সেকেন্ড ক্যাপিটালের মতো হয়ে গেছিল আন্তর্জাতিক ব্যাপারে। আবু সাইদ চৌধুরী সাহেবকে কেন্দ্র করে পুরা তামিম ভাইদের ওনাদের মাধ্যমেই কিন্তু জাতিসংঘে বলেন, অন্যান্য পররাষ্ট্র যে দপ্তরগুলো ছিল সেই যোগাযোগ লন্ডন থেকে অনেকগুলো হয়েছে আর কি। আর প্রেসও ওখানকার ইন্টারন্যাশনাল প্রেসও ওখান থেকে ভালো কাভারেজগুলো দিয়েছে। বিবিসির তো অসাধারণ রোল তখনকার, এই সেটা সবাই মানে স্মরণ করলো। তো বঙ্গবন্ধু কি বললেন এডওয়ার্ড হিথকে? তো ঈদকে বললেন যে দেখো ফার্স্ট অল তো তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তোমরা আমাদের এতগুলো লোক এখানে থাকতে পেরেছে, আমাদের এই স্বাধীনতার যুদ্ধের জন্য যে সাহায্য সহযোগিতা এখান থেকে চাওয়া হয়েছে সেটা তোমরা মানে ব্যাপারে যে ভূমিকা রেখেছো এটা প্রশংসনীয়। তো এখন কথা হলো যে আমি দুটো জিনিস চাই, একটা হলো স্বীকৃতি, শুধু তোমাদের না, ইউর স্বীকৃতি, অন্যান্য দেশের স্বীকৃতি, আর এই সাহায্য সহযোগিতা দেশের পুনর্বাসনের জন্য। তো ও বললো যে না, এটা তো তুমি ধরে নিতে পারো যে এখানে যে তোমাদের পক্ষে যে সব এত সহানুভূতি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা শুধু তোমার যারা বাঙালি এখানে না, আমরা সবাই মিলে সব পুরাটা সমর্থন তোমাদের পক্ষে ছিল যে তোমরা যেসব জিনিসের শিকার হয়েছো এটা থেকে তোমরা মুক্ত হও। বঙ্গবন্ধু তখন আসলে কি জানেন বা আপনি কি জানেন যে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই 9 মাস? এই যে সুন্দরভাবে আপনি প্রশ্নগুলো মানে জাস্ট বলার আগেই করতে পারছেন। কেন গাড়িতে আমাদের সঙ্গে উঠেছিল রেজাউল করিম, ওখানে অ্যাক্টিং হাই কমিশনার, তখন ডেপুটি হাই কমিশনার। তখন তো সেই হাই কমিশনে বোধহয় আমাদের পতাকাও উঠিয়ে ফেলেছেন ওনারা। হ্যাঁ, ওরা পতাকা উঠিয়েছেন। আর এই ব্রিফিং উনি করতে গেছেন, এই যে কত লোক মারা গেছে, কি কি ঘটেছে, গণহত্যার কথা বলেছেন। আর বলছে যে আমেরিকার কথা, যে দেখেন নিক্সন ঘোর বিরোধিতা করেছে, নিক্সন সরকার ঘোর বিরোধিতা করে, কিন্তু আমেরিকায় ওখানে কিছু সেনেটররা ছিল আপনার আমাদের পক্ষে বলেছে, সাধারণ মানুষ অনেক আমাদের পক্ষে বলেছে, অনেকেই জাহাজে অস্ত্র তুলতে মানে তারা অস্বীকার করেছে যে আমরা করব না। এই আমেরিকান যে হ্যাঁ, আর না, আর ওই যে ব্লকেড বলে একটা সিনেমা রিসেন্টলি দেখেছে,
যে ওখানে যে ওয়ার্কাররা ছিল, পোর্ট ওয়ার্কার, তারা বলছে আমরা জাহাজে অস্ত্র তুলে একটা দেবো না, এটা document মানুষ মারার জন্য এটা না হচ্ছে, আমরা করব না। তো এইগুলো ব্রিফ করলো। তো তখনই বলি যে বঙ্গবন্ধু আমাকে বললেন যে দেখো পয়েন্টগুলো নোট করো, আমার কয়েকটা পয়েন্ট আমি তেমনি তো বলবো, লিখে তো বলবো না, কিন্তু পয়েন্টগুলো একটু নোট করো। তো বললেন দেখো, যেসব সরকার আমাদের সমর্থন করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাবো, কিন্তু এইভাবে বলো যে দেশের সরকার সমর্থন করতে পারেনি কিন্তু জনগণ আমাদের সমর্থন করেছে, সেই জনগণের প্রতি আমাদের যেন শ্রদ্ধা জানানো হয়। ওই আমেরিকার কথা মনে রেখে এটাও বলো। তো ওইভাবে পয়েন্টগুলো নোট করা, ওইভাবে উনি বললেনও। এডওয়ার্ড হিথের সঙ্গে সাক্ষাৎ। এডওয়ার্ড হিথের সঙ্গে তো এডওয়ার্ড হিথ সব কিছু কথা বলার পরে বলছে আচ্ছা আমরা কোনো অন্যরকম সাহায্য করতে পারি, এইসব তো পুনর্বাসন পুনর্গঠনের জন্য করবোই, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেসব ব্যাপারে আমরা মানে সব কিছু আছে আমাদের তথ্য, সেগুলো করব। তো আমি বললাম যে ইও তো প্লেন দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ এটা তো ঠিক তাহলে বলে। আর আবার পাকিস্তানে হ্যাঁ, প্লেনে তো যেতে হয় উনি না? বললেন ইয়েস ইয়েস প্রাইম মিনিস্টার, ইউ ক্যান হেল্প আস ইফ ইউ ক্যান উইথ এ প্লেন, উই কুড গেট ব্যাক টু বাংলাদেশ কুইকলি। তো হিট দেখলাম যে সঙ্গে সঙ্গে সেক্রেটারি বলেছে প্লিজ ফাইন্ড আউট। সেক্রেটারি এসে বলছে ইয়েস ইউর প্লেন ক্যান বি মেড রেডি বাই টুমরো মর্নিং। তো বলছে আলহামদুলিল্লাহ, মানে তো একদিন না অপেক্ষা আর করতে হবে না। তো বললেন ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাট উইল বি এ গ্রেট হেল্প। তো ঠিক হয়ে গেল। তো পরের দিন সকাল 7টায় হিট দুটো বলে যে একটা প্লেন গেলে একটা তার সাথে রিলিফ প্লেনও যায় সাথে সাথে। মানে তোমাকে সেই প্লেনটাও কি একদম মানে বিশেষ প্লেন? বিশেষ প্লেন হিট যেটাকে ব্যবহার করে। আচ্ছা। তো ওইটা হয়ে গেল। তো খুব বঙ্গবন্ধু খুব আনন্দ বোধ করেছেন যে এই যে আমরা একদম এখানে সময় আমাদের কোনো নষ্ট হলো না, আমরা একদম সকালে সকালে চলে যাব। তো সেই সকালে আমরা ওখান থেকে রওনা দিলাম। সংবাদ সম্মেলনটা কখন? ও হ্যাঁ, এই সংবাদ সম্মেলনের একটাই ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই 1টার দিকে। 4টায় ওনার সঙ্গে দেখা হয়েছে হিট, কিন্তু 1টা থেকে 2টোর মধ্যে ওই সংবাদ সম্মেলনটা করলেন। ক্যারেজেসে সংবাদ সম্মেলন হলো। সেখানে এই কথাগুলো উনি সেখানেও বললেন যে যেসব দেশ আমাদের সমর্থন করেছে, রাষ্ট্র সরকার, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, কিন্তু যেসব দেশে সরকার করে নাই কিন্তু জনগণ করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আর আমাদের যে যারা যুদ্ধতে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর আমরা এখন আমাদের মূল কাজ হবে আমাদের এই রাষ্ট্রকে গড়া, জনগণকে সেখানে পুনর্বাসিত করা। আর এই যুদ্ধের কথা যারা বিশেষ করে ইভেন লন্ডন থেকে, তার মানে বঙ্গবন্ধু ভুট্টোকে বলে এলেন বটে যে তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা দেশে গিয়ে বলবো, কিন্তু লন্ডনে গিয়ে আপনারা মানে এই সে ব্যাপার কথার বিবেচনাও করলেন না হ্যাঁ, এই আসলে। ব্যাপার কোনো বিবেচনার মধ্যে আসলো না। আর এখানে বলি, এটা বলে শেষ করা যাবে, আমরা ঢাকা যখন নামতে যাচ্ছি তো তখন দেখি যে বঙ্গবন্ধু খুব চিন্তা করছেন। আমি কি চিন্তা করছেন বলুন, দেখো যেটাকে সবাই অসম্ভব বলতো সেটা তো আমরা সম্ভব করলাম। আমরা এই 9 মাসের মধ্যে স্বাধীন, আজকে স্বাধীন দেশে আমরা পা রাখতে যাচ্ছি। সম্ভব হয়েছিল, সবাই 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছে। অন্যরা এবং আপনারা এও বুঝে গেলেন যে আন্তর্জাতিকভাবে ব্রিটিশ সরকার তো বটেই, ইউরোপও আসলে একে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মনে করছে না। না, আর এক্স্যাক্টলি হিত এটা বললো। হিত বললো দেখো আমি তোমাকে বলতে পারছি যে আমাদের ইইউ আমরা সব একদিনে, ওরা সবাই অলরেডি সিদ্ধান্ত নীতিগতভাবে হয়ে গেছে যে স্বীকৃতি দেবে, এবং এটা তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে স্বীকৃতি আর কয়েকদিন কথা মাত্র। তো ওরা সব সময় তোমাদের প্রতি তাদের সমর্থন, তাদের স্বীকৃতি সবই পাবে আর কি। তো এই কথা বলে যখন আমরা ঢাকায় নামতে যাচ্ছি, আমি একটা বিরতিতে যাব, ঢাকায় নামবার আগে আমি ওই কথাটিও শুনতে চাই যে কখন বঙ্গবন্ধু প্রথম আসলে 30 লাখ শহীদের কথা বললেন, সেটাও জানতে চাই। অনেকে তো বলেন যে বঙ্গবন্ধু 3 লাখ এটা লন্ডন থেকে 3 মিলিয়ন বলে আসলে 30 লাখ বানিয়ে ফেলেছেন। লন্ডনের ব্রিফিং এর মধ্যে উনি এটা পেলেন। হ্যাঁ, এই সেই ব্রিফিং এর বিস্তারিতটা একটু আরেকটু শুনতে চাই। দর্শক থাকুন রাজকাহনে, আমরা ডক্টর কামাল হোসেনের সঙ্গে কথা বলছি 1971 সালের 25শে মার্চ থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি পর্যন্ত। ফিরে এলাম রাজকাহনে, আমরা কথা বলছি ঈদের বিশেষ রাজকাহনে ডক্টর কামাল হোসেনের সঙ্গে। ডক্টর কামাল হোসেন, আপনি বাংলাদেশের প্লেনে আপনারা অলরেডি উঠেছেন লন্ডন থেকে, কিন্তু আমি আরেকটু জানতে চাই যে সেদিন ওই যে 1টা থেকে 2টোর মধ্যে 8 তারিখ 8ই জানুয়ারি 8টা থেকে 2টোর মধ্যে লন্ডনে আপনারা যে সংবাদ সম্মেলনটা, বঙ্গবন্ধু যে সংবাদ সম্মেলনটা করলেন সে প্রসঙ্গে, সেখানে কি বঙ্গবন্ধু প্রথম ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়েছে? আপনি বলছেন খুব 30 সম্ভব। লাখ শহীদের কথা। ইনফ্যাক্ট আপনি যে দেখতে পারেন যে লন্ডনের ভাষণটা নিশ্চয়ই বইয়ের মধ্যে পাওয়া যাবে।
আমার তো ধারণা ওখানে ব্রিফিং এর মধ্যে ওনাকে এই এখানকার লন্ডনে তিনি প্রথম বলেছেন, সেটা বলে, হ্যাঁ লিখিত বলে, হয়। এটা তো অনস্বীকার্য। আর ওই ব্রিফিং ওনাকে হয়েছে ওখানে, রেজাউল করিমও গাড়িতে ছিল, ব্রিফ করেছে, অন্যান্যরা যারা এসছেন তারাও এসে ব্রিফিং, আর ঢাকা থেকে টেলিফোনে কথা হয়েছে, সব মিলিয়ে কিন্তু ওনার, আমার তো ধারণা জীবন ওনার লিখিত যেটা আছে ওর মধ্যে এই 3 মিলিয়নের কথা আছে। ওই উনি এই তথ্যটা পেয়েছেন ব্রিফিংয়ের মধ্যে দিয়ে। তো সেই জিনিসটা তখন থেকেই এটা চালু হয়ে গেল আর কি, কেন ওনার মুখে বলার পরে তো এটা সবাই এটাই ধরে ধরে বক্তৃতা করেছে, বলেছে, এবং তখন থেকে এই জিনিস নিয়ে খুব আর কেউ কোনো রকমের বিতর্কের অবকাশ থাকলো না। ব্রিফিংও তো আপনি তো তখন উপস্থিতি ছিলেন, মানে এই যে আমি sure. ওই কারণেই এই প্রশ্নটি না, তুলছি ভালো যে আপনি এটা আপনি পরিষ্কার নিশ্চয়ই করেন। জানেন যে অনেকে, যেমন বিবিসি তখনকার, বিবিসি বাংলার তখনকার সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক সিরাজুর রহমান, তিনি যেমন একটা কথা বলেন, মানে তার লেখায় আমি পড়েছি যে বঙ্গবন্ধু নাকি 3 লাখকে ভুল করে 3 না না মিলিয়ন বলে এই না 30 লাখ বানিয়ে দিলেন। আবার না, আমরা- এটা একদমই ঠিক হ্যাঁ, না যে 3 লাখকে 3 মিলিয়ন মনে করেছেন, এটা না। মানে এই যে কারণ তখন তো আবার আন্তর্জাতিক পত্রিকাগুলো এখন আমরা দেখি যে প্রাবদা সহ অনেক পত্রিকা লিখছে তখন লিখছে, অলরেডি 3 মিলিয়ন। শিওর। আর এই স্কেলে যে গণহত্যা যখন লেখা হয়, তো এটা তো মাথা গুনে গুনে কেউ করতে পারে না, একটা টোটাল হিসাবের মধ্যে। তো এখানে যে গণহত্যা হয়েছে এটা নিয়ে কোনো রকমের মানে বিতর্কের কোনো অবকাশ নাই। তো 3 মিলিয়ন যেহেতু ওনাকে ব্রিফিংয়ে বলা হয়েছে, সেইটি বলা হয়েছে, এবং এটা তখন থেকে সবাই এটাকে ধরে নিয়ে বলে আর কি। তারপরে আপনারা প্লেনে উঠে বসলেন, বিশেষ এখানে নামার প্রধানমন্ত্রী, সময়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ বিশেষ প্লেনে আপনারা প্লেনে, রওনা হলেন ঢাকায়। তো সেখানে বলি যে ঢাকায় নামার একটু আগে বঙ্গবন্ধু খুব চিন্তা করছে, আমরা কি চিন্তা করছি, দেখো অসম্ভবকে আমরা সম্ভব করলাম না, 9 মাসের মধ্যে আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে যাচ্ছি। তো অনেকেই তো বলেছিল যে কি করে এটা সম্ভব হবে, তো দেখো এটা সম্ভব হয়েছে। এই 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেই একটা স্বাধীনতার লক্ষ্যকে সামনে রেখে, এবং সেটাতে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তো আর যে কথাটা বললেন এটা আমি বিশেষ করে আজকে বলতে চাই, আর আমি লেখার মধ্যেও লিখব, যে এই ঐক্যটা ধরে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে সুসংগত করতে হলে, ধরে রাখতে হলে এই জনগণের ঐক্য কিন্তু আমাদের মূল শক্তির উৎস, ধরে রাখতে হবে। আর লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে আপনারা কোথাও যাত্রা বিরতি করলেন? সাইপ্রাসে, তো সেখানে ওই এয়ারফোর্স বেসে, তো এয়ারফোর্সের অফিসার টফিসার আমাদের সঙ্গে বসলো। আমার সেটা মনে পড়ছে যে ওনার সঙ্গে একটু হাঁটলাম, তো ওই সাইপ্রাসের যেখানে বেস ছিল ওখানে লেবুর গাছগুলো যে গন্ধ পাওয়া যায় আর কি, তো উনি সেটা দেখে ফার্স্ট আমরা একটা মুক্ত জায়গায় এই গাছগুলো পেয়ে, ওখানে সাগরও দেখা যাচ্ছিল। তার আর তখন আপনাদের ভেতরে কি চলছে, মানে বঙ্গবন্ধু কি জানেন তার পরিবার কোথায়, পরিবার কেমন আছে, না, আপনি হ্যাঁ, জানেন? না, আপনার- হ্যাঁ, এইগুলো তো কিছু কিছু ওই যে টেলিফোন তাজমীর ভাইয়ের সঙ্গে হলো, নজরুল ইসলাম সাহেবের সঙ্গে হলো, সেই খবরগুলো তখন আমরা পাওয়া শুরু করলাম আর কি। বঙ্গবন্ধুর পরিবার তো ধানমন্ডিরই একটা বাড়িতে আটক, আর আপনার পরিবার? আমার পরিবার তো আমাদের সঙ্গে প্লেনে তুলে দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, মানে তার মানে প্লেনে আপনারা যখন ফিরছেন সেই প্লেনে বঙ্গবন্ধু আছেন, আপনার পরিবার আছেন, আপনিও আছেন। হ্যাঁ। আর নিচে দেখছি যে খালি মাথায় মাথা আর কি, মানুষের এত মাথা দেখা যাচ্ছে যে কোনো আর কিছু দেখা যায় না, মানে কোটির উপরে মানুষ হবে আর কি ওখানে। তো তখন ওই যে রেসকোর্সে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, এবং ওনার ওই ঐতিহাসিক ভাষণ 10ই জানুয়ারি। তো আমি মনে করি 10ই জানুয়ারির ভাষণ যেমন 7ই মার্চের একটা ঐতিহাসিক ভাষণ, 10ই জানুয়ারির ঐতিহাসিক ভাষণ আছে, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আছে। সবচেয়ে বড় কথা যেটা ছিল যে অনেক রক্ত ঝরেছে, অনেক ধরনের এখানে যুদ্ধ অপরাধীদের মানে ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার আইন অনুযায়ী হওয়া উচিত, কেউ তোমরা হাতে আইন তুলে নিও না। এটা কত বড় কথা ছিল, এবং কেউ তো হাতে তুলে নেয়নি। এত বড় গণহত্যার পরে কিছু কিছু ঘটনা নিশ্চয়ই ঘটেছে, কিন্তু ওই যেভাবে ব্যাপকভাবে ফ্রান্স এইসব দেশে যেভাবে ঘটেছে এখানে ঘটে নাই। 10ই জানুয়ারির সেই ভাষণের, মানে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সেই ভাষণের আগে কি তাজউদ্দিন আহমেদ সাহেব, সৈয়দ নজরুল ইসলাম ওনারা কোনো ব্রিফ করলেন বঙ্গবন্ধুকে? হ্যাঁ, ওই ট্রাকের উপরে, তো ওই ট্রাকে ওই ছবিটা তো আপনাদের সবাই হ্যাঁ, স্মরণীয়। ওটা তো মনে হচ্ছে তা আবেগে একদিকে ভাসছেন তাজউদ্দিন আপনারা সাহেব সবাই। বসা আর দাঁড়ানো, আর একদিকে নজরুল ইসলাম সাহেব দাঁড়ানো, আর আমরা পেছনের দিকে আছি। তো সব ওনার কলিগরা ওই ট্রাকের মধ্যে কিন্তু ব্রিফিং হয়েছে, কি কি হয়েছে, কে কি করেছে। এবং বঙ্গবন্ধু ছিলেন যে ট্রাকের ব্রিফিংয়ের মধ্যে আসল কথাগুলো সবই ধরেছেন, ধরে ওই ভাষণের মধ্যে আমি বলি যে এই ভাষণটা
আসলে কিন্তু সেই ভাষণের মধ্যে এটা একটা বললেন যে কোনো কেউ প্রতিশোধ নেবে না, এটা আইন অনুযায়ী বিচার হবে। দ্বিতীয়ত যেটা খুবই উল্লেখযোগ্য, ভুট্টো পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক? দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক হয় সেইটাই। তোমাদের মানুষ ভালো থাকুক সেটা আমি চাই, কিন্তু দুই রাষ্ট্রের মধ্যে সার্বভৌম রাষ্ট্রের যে সম্পর্ক। তো সাহেব বলতে পারে যে এটা কেন বললেন? তো এটা হলো যে বলে বসলেন আমি এক মুহূর্ত দেরি করব না যে ওখানে উত্তর দেব। তো এক মুহূর্ত দেরি করলেন না, সে উত্তরটা দিলেন আর কি। 10ই জানুয়ারির ভাষণ, সেই নিয়ে মানে সেই দিনের ঘটনা কি মনে পড়ে? প্রথম দেখা মানে দেশে নামা, দেশ দেখা, সেই না সেটা তো স্মৃতিটা সত্যি। দিয়ে কেন শেষ আমার করি। তো সেই 25শে মার্চের রাত্রে আমরা যখন বেরিয়েছি তখন অনুভূতি ছিল যে দেশ তো অবশ্যই স্বাধীন হবে, তো আমাদের আর দেখার সুযোগ হবে না, আমরা তো আর বেঁচে থাকবো না। মানে যে যে ভাবে যে ধরনের তারা ঝাঁপিয়ে পড়েছিল, তো সে তো ভাবলাম যে না, দেশ স্বাধীন হলো, আমরা বেঁচে আছি দেখার জন্য। এই আনন্দ আমার যেটা পাওয়ার কথা, এবং সেই দিনটার যে আনন্দ আমরা বোধ করেছি, আমি তো মনে করি এর তুলনা অন্য কোনো দিনই মানে জীবনে নাই। যে কিভাবে যে স্বাধীন মানুষ মানে সেই স্বাধীনতার যে স্বাদ পেয়েছে। আর আমরা তো নেমেও দেখলাম যে এখানে ঘর বাড়ি তো আমাদেরকে ছেড়ে গেছি, আমি তো আরেকজন বন্ধুর বাড়িতে গেছি, জামা কাপড়ও তো যেটা ছিল সেটা বন্ধুদের কাছ থেকে নিয়ে পড়তো। পরের দিনে কি ক্যাবিনেট ঘোষিত হলো? পরের দিনই, হ্যাঁ। আপনি প্রথম আইনমন্ত্রী। হ্যাঁ, না সেই তো না না, আমার তো মনে হয় হাসির তো আমাকে সেদিন আমি তো বসে খুব আনন্দ বোধ করছি, বঙ্গভবনে সবার সঙ্গে কথা বলছি, তো আসো আসো, এই আমাদের ওথ টেকিং হচ্ছে, তো একটু পরিষ্কার জামা কাপড় পরে এসো। আমার তো জামা কাপড় নাই। তো আমি বললাম ঠিক আছে, ওই বন্ধুর কাছ থেকে একটু কাপড় জামা নিয়ে। এটা কত তারিখের কথা? 12 তারিখ হবে। 12 তারিখের কথা। ডক্টর কামাল হোসেন, আমরা দর্শকদেরও বলেছিলাম, আপনাকেও বলেছিলাম যে আমরা 1971 সালের 25শে মার্চ থেকে 10ই জানুয়ারি, ঠিক আছে, তো 12 পর্যন্ত আমরা চলেছি। নিশ্চয়ই আমাদের একদিন সুযোগ হবে আবারও খুব শিগগিরই অবশ্যই, আপনার কাছ থেকে শুনবো। এরপর অশেষ ধন্যবাদ। 10ই জানুয়ারির পরে মন্ত্রিসভা না গঠন, এবং এইসব রেকর্ড করে আমি খুব ভালো ফিল করছি আর কি। আমাদের সৌভাগ্য আমরা আপনার মুখ থেকেই শুনতে পারলাম অনেক অনেক ইতিহাস আসলে, যেটা শুধু আপনিই দেখেছেন আসলে। সেই বেঁচে আছি পাকিস্তান মানে দেখে থেকে- তো এখন বেঁচে আছি, অনেকেই দেখেছিলেন কিন্তু বেঁচে থাকার কয়েকজনের মধ্যে আর আমি আছি। পাকিস্তান থেকে বাংলাদেশ ফেরা এই ফেরা। সময়টায় আপনি বঙ্গবন্ধুর একমাত্র সঙ্গী ছিলেন, কাজে সেই গল্পটা আমরা শুনতে চেয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা ডক্টর কামাল হোসেন আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন রাজকাহনে ঈদের এই বিশেষ আয়োজনে, যেখানে ডক্টর কামাল হোসেন আমাদেরকে তার স্মৃতি হাতড়ে আসলে গল্পের মতো বলে গেলেন 1971 সালের 25শে মার্চ থেকে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি পর্যন্ত। আশা করি আমরা সকলেই অনেক কিছু জানতে পারলাম। সকলকে ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।